তুমি দেখতে পাচ্ছ যে এই পানিটা থেকে ধোঁয়া বের হচ্ছে, কিন্তু পানিটা কিন্তু টকবক করে ফুটছে না। পানি কখন টকবক করে ফুটতে থাকে, ভিতরে যখন এরকম বাবল তৈরি হতে থাকে, সেটাকে আমরা কি বলি? ওইটাকে আমরা বলি হচ্ছে পানির স্ফুটনাঙ্ক বা বয়েলিং পয়েন্ট। তাহলে এখন বয়েলিং পয়েন্টের চেয়ে একটু টেম্পারেচার কম। আচ্ছা, আমরা সবাই জানি যে পানির বয়েলিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে এখন কিন্তু কম আছে, এই জন্য পানিটা টকবক করে ফুটছে না। আমরা যদি কোনোভাবে আমি পানির স্ফুটনাঙ্কটাকে এর তাপমাত্রার চেয়ে নিচে নামিয়ে দিতে পারি, তাহলে এই তাপমাত্রায় ফুটতে শুরু করবে। এটাই আমরা করার চেষ্টা করব এই সিরিঞ্জটার মাধ্যমে। আচ্ছা, সিরিঞ্জের ভিতরে প্রথমে একটু পানি নিয়ে নিচ্ছি। এই দেখো, প্রথমে একটু পানি নিয়ে নিলাম এবং খেয়াল রাখতে হবে যে এখানে আগে থেকে যাতে বাতাস না থাকে। এই যে দেখো, বাতাসটা বের করে নিলাম। তুমি চাইলে আরেকটু পানি নিতে পারো। এই যে আমি আরেকটু পানি নিয়ে নিলাম। আচ্ছা, এখন এই পানিটা তো টকবক করে ফুটছে না। আমি এখন যেটা করব, এই দেখো, আমি ছোট্ট একটা বেলুন নিয়েছি। এই বেলুনটা সিরিঞ্জের মুখে আমি হচ্ছে এখানে শক্ত করে ধরবো, যাতে হচ্ছে এই মুখটা এয়ারটাইট হয়ে যায় এবং বাতাস না ঢুকতে পারে। এইবার আমি এই পাম্পটা আস্তে করে টান দিলে দেখো কি হয়। তুমি এখানে পানির দিকে খেয়াল করো কি হচ্ছে, দেখে আমাকে বলবে কি দেখতে পাচ্ছ। এটা কি ফুটে যাচ্ছে? হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ যে এখানে বাবল তৈরি হচ্ছে, তাই না? এখানে অনেক বাবল তৈরি হচ্ছে। হ্যাঁ, এখানে তো আমরা আগুন দেইনি আমরা এখানে। তাহলে এই যে টকবক করে ফুটতে শুরু করে, এর কারণটা কি? এর কারণ হচ্ছে আমি এই পিস্টনটাকে উপরে উঠিয়ে ফেললে মাঝখানে ফাঁকা হয়ে যায়। ফাঁকা হয়ে গেলে এখানে চাপ কমে যাচ্ছে। চাপ কমে গেলে পানির স্ফুটনাঙ্ক কমে যায়। তাহলে কম তাপমাত্রাতেই ও টকবক করে ফুটতে শুরু করে। বাহ! আচ্ছা ভাইয়া, বাস্তব জীবনে এই প্রিন্সিপালটা কোথায় ব্যবহার করা হয়? আচ্ছা, বাস্তব জীবনে আমরা কিন্তু ঠিক এর উল্টো জিনিসটা অহরহই ব্যবহার করি। তাই? চাপ কমিয়ে ফেললে যেমন কম তাপমাত্রায় পানিটা ফুটে, তেমনি চাপ বাড়িয়ে ফেললে বেশি তাপমাত্রায় পানিটা ফুটবে। আচ্ছা, তাহলে চাপ বাড়ানোর জন্য কি দরকার? চারদিক থেকে চেপে ধরা দরকার। প্রেসার কুকারে এক্স্যাক্টলি এই কাজটাই। রাইট। সব দিক থেকে আটকানো থাকে বলে যখন পানিটা বাষ্প হতে চায়, অনেক প্রেসার অনুভব করে এবং স্ফুটনাঙ্কটা তখন 100-র চেয়ে উপরে উঠে যায়। তাই অনেক বেশি তাপমাত্রা আমরা এখানে তৈরি করতে পারি। এই জন্যই প্রেসার কুকারে রান্না বান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায়। ওয়াও। এবারে বরফ নিয়ে দুইটা গ্লাস রেখেছো। এটা কি করব আমরা এখানে? আমরা পানির জন্য স্ফুটনাঙ্ক যেমন জানি 100 ডিগ্রি সেলসিয়াস, বরফের জন্য তো গলনাঙ্কটাও জানি, মেল্টিং পয়েন্ট 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রিতে বরফটা গলতে থাকে এবং পুরো বরফটা গলে যাওয়ার আগ পর্যন্ত এর তাপমাত্রা 0তেই থাকে। তো আমি এরকম লম্বা বরফটা তৈরি করে নিয়েছি, বুঝতেই পারছি, একটা বোতলের ভিতরে। তো আমি প্লাস্টিকের বোতলটা পরে কেটে নিয়েছি যাতে আমি এই আস্ত বরফটা পাই। আচ্ছা, তো আমি এখন তোমাকে একটা টিস্যু পেপার দিই। এই যে আমার কাছে এখানে টিস্যু পেপার আছে। তুমি টিস্যু পেপারটা দিয়ে এই বরফটাকে ধরে রাখতে পারো এই গ্লাসের উপরে। আচ্ছা, এইভাবে চেপে ধরে রাখতে পারো। ওকে, হ্যাঁ, তাহলে ধরে রাখো যাতে এই বরফটা পড়ে না যায়। ওকে। আমার হাতে এখন একটা কপারের তার দেখতে পাচ্ছ, তামার তৈরি তার, ইলেকট্রিক্যাল ওয়্যারের ভিতরে এগুলো থাকে। আমি সেখান থেকে একটা খুলে নিয়েছি। এই তারটাকে আমি খুব শক্তভাবে এই বরফের উপরে চেপে ধরলাম। চেপে ধরার সাথে সাথে আমি কিন্তু হাতে টের পাচ্ছি যে এখানে বরফটা গলে যাওয়া শুরু করেছে। এবং তুমি যদি খুব ভালো করে খেয়াল করো, আমি এই তারটাকে ধরে একটু টানাটানিও করতে পারি, একটু এদিক সেদিক নিতে পারি। তো এই চাপের কারণে বরফটা হচ্ছে গলে যাওয়া শুরু করবে। এবং অলরেডি এখানে হচ্ছে বরফটা বেশ খানিকটা জায়গায় গলে গিয়েছে। এটা কেন হচ্ছে? এটা ধারের জন্য হচ্ছে না, ধারের জন্য হচ্ছে না। বলো তো এটা কেন হচ্ছে? ফ্রিজিং পয়েন্টের নিচে চলে যাচ্ছে। যত আমরা এর উপরে চাপ বাড়াতে পারবো, তত হচ্ছে এই বরফের ফ্রিজিং পয়েন্টটা বা গলনাঙ্ক যেটা বরফের, বা আমরা বলতে পারি পানির জন্য হচ্ছে বরফ বিন্দু যেটা, সেটা হচ্ছে 0-র চেয়ে নিচে চলে যায়। তাহলে এখন বরফটা আছে 0 ডিগ্রি সেলসিয়াসে, চাপ দিয়ে আমি ওর ফ্রিজিং পয়েন্টটাকে নিচে নিয়ে গেলাম। তাহলে তো ফ্রিজিং পয়েন্টের উপরে টেম্পারেচার বা মেল্টিং পয়েন্টের উপরে, পানির জন্য বলি ফ্রিজিং পয়েন্ট, বরফের জন্য বলি মেল্টিং পয়েন্ট। তাহলে এটা হচ্ছে গলে যাওয়া শুরু করবে এবং অলরেডি অনেকখানি গলে আমার তারটা এর ভিতরে অনেকখানি ঢুকে গিয়েছে। তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো আমি এবার আমার হাতটা সরিয়ে নিচ্ছি। আমি হাতটা সরিয়ে একটু হচ্ছে, তুমি এখন ছেড়ে দিতে পারো। আমি এখন এটা সোজা করে নিয়ে ক্যামেরায় দেখাচ্ছি। এই যে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে কেটে বরফের ভিতরে এই যে এই তারটা বসে যাচ্ছে। সো এই যে কেটে বসে যাচ্ছে, তার কারণ হচ্ছে বরফটা এই জায়গায় গলে গিয়েছে এই তারের কারণে। তো আমি আরো যতক্ষণ এটাকে রেখে দিব, ততক্ষণ হচ্ছে এর ভিতরে এই তারটা ঢুকতেই থাকবে এবং একসময় পুরো বরফটাকে হচ্ছে কেটে ফেলার চেষ্টা করবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমি যদি একটা কাজ করতাম,
হ্যাঁ, ধরা যাক আমার হাতে কয়েক ঘন্টা সময় আছে, তো তখন আমি এখানে নিচে একটা ভারী জিনিস ঝুলিয়ে দিতে পারতাম। হ্যাঁ, সেই ভারী জিনিসটা ঝুলিয়ে দিলে তাহলে এই একদম পুরো তারটা মাঝখানে বরফ দিয়ে কেটে বের হয়ে যেত। এটা একটু সময় লাগবে, তোমরা চাইলে বাসায় করে দেখতে পারো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যখনই তারটা ভিতরে ঢুকে যাবে, উপরের অংশটা আবার বরফ জমে যাবে, কারণ উপরের অংশে তো আর চাপ নেই। না, সো এই তারটা বরফ কেটে ঠিকই এক পাশ থেকে আরেক পাশে বের হয়ে যাবে, কিন্তু বরফটা দুই টুকরা হবে না। ওয়াও। তো আমি সবাইকে একটু দেখিয়ে দিলাম যে কিভাবে আসলে এই এক্সপেরিমেন্টটা করতে হয়। তো তোমরা হচ্ছে বাসায় একটু সময় নিয়ে এই এক্সপেরিমেন্টটা করে ফেলতে পারো। এবং এটা তো পুরোপুরি একটা ম্যাজিক ট্রিকের মতো, অনেকটা মনে হচ্ছে, বাট একটু সময় লাগবে। অনেক সময় লাগবে, ধৈর্য থাকলে কারো ম্যাজিক ট্রিক দেখার জন্য তাহলে ডেফিনেটলি। এই যে দেখো, এখানে বরফটা অলরেডি তারের কারণে অনেকটা কেটে গিয়েছে। হ্যাঁ, এখানে একদম পুরো একটা স্ট্রেইট প্যাটার্ন হয়ে গেছে, একটা দাগের মতো দেখা যাচ্ছে, তাই না? এখানে হচ্ছে বরফটা কেটে গিয়েছে। তো এই এক্সপেরিমেন্টটাও আশা করি বাসায় করতে পারবে। হ্যাঁ, যে কোনো টাইমে। খুবই মজা লাগলো এই দুটো এক্সপেরিমেন্ট দেখে ভাইয়া।